সেগুলো আমরা প্রকাশ্য বলছি না, সেগুলো আমরা আমাদের গ্রুপগুলোতে বলতে পারি। সবচেয়ে ভালো হচ্ছে আপনারা যেখানে অবস্থান মঞ্চ চলছে সেখানে আসুন, এবং অনেকের অনেক লিগাল পয়েন্টস নিয়ে কথা বলার আছে। আমরা একটা ড্রপ বক্স তৈরি করেছি, সেই বক্সের মধ্যে আপনারা আপনাদের সমস্ত মতামতগুলো আপনারা সেখানে রাখতে পারবেন, ফেলতে পারবেন। এবং যে কর্মসূচি রেখেছি তার মাঝখানে কোনো কোনো জায়গা দেখবেন আমরা ফাঁকা রেখেছি। আপনারা হয়তো বলছেন ওই জায়গাগুলো ফাঁকা কেন? কারণ এবার আমাদের রিভিউ পিটিশনের প্রস্তুতি নিতে হবে, তাই ওয়াকালাতনামা সাইন থেকে শুরু করে অনেক কিছুই আমাদের সেই সাইনিং যে কাজগুলো, সাইন ওকালাতনামা সাইন বা সেই সংক্রান্ত কাজগুলো করে নিয়ে আমাদের প্রস্তুত হতে হবে, এবং নির্দিষ্ট সময় আমরা সেই কাজগুলো সেরে আমরা রিভিউ পিটিশনের দিকে যাব। আপনারা জানেন ইতিমধ্যে আজকেও আমরা হাইকোর্টের টপমোস্ট কিছু সিনিয়র আইনজীবীদের সঙ্গে বসেছিলাম। আমি বসিনি, আমাদের লিগাল টিমকে নিয়ে বসানোর আয়োজন করে দিয়েছিলাম। তারা বসেছে এবং তারা আলোচনা করছে এ নিয়ে। আপাতত হাইকোর্টের 4 জন সিনিয়র আইনজীবীর সঙ্গে আমাদের লিগালি বিষয়গুলো নিয়ে ডিসকাশন হয়েছে, এবং তার উপরে আমাদের ড্রাফটিংয়ের কাজটা শুরু হবে। পাশাপাশি আরও কিছু বলার বিষয় আছে, সেটা আমি বলছি। আগে এইটুকু বিষয় বলে নিই। অনেকের একটা দাবি ছিল যে ইশারুল দাস, অনেকের একটা দাবি ছিল যে আমরা যদি ইশারুল দাস সঙ্গে একটু বসি। দেখুন, একটা জিনিস রটানো হচ্ছে বারবার যে ইশারুল দাস কেন অ্যাডভাইস আমরা নিচ্ছি না, ওনার সঙ্গে কি আমাদের একটা সংকট আছে, ইগোর লড়াই আছে? না, একদম না। আমাদের কেস জেতার ক্ষেত্রে কোনো ইগোর লড়াই নেই, কিন্তু যে বা যারা আমাদের কেসের বা আমাদের জেতার বা আমাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করবে, ইগোটা আমাদের দ্বন্দ্বটা তাদের সাথে। আজকে আমার ইশারুল দাস সাথে দীর্ঘক্ষণ কথা হয়েছে, আমরা আবারও বসছি লিগাল বিষয় নিয়ে আলোচনায়। অবশ্যই উনি আমাদের বলেছেন যে আমি লিগালি যে বিষয়গুলো আমাদের আলোচনা করা দরকার সেগুলো আমরা বসে আলোচনা করে ঠিক করব। ফলে ওই পার্টটাও গেল। এখন আপনারা জানেন যে সরকারের সঙ্গে আমাদের একটা ডিসকাশন আমরা করেছি। আপনারা কি চান যে আমরা সরকারের সঙ্গে কোনো ডিসকাশনে যাব না? আমার মনে হয় না যারা আমাদের পিটিশনার, যাদের চাকরি গিয়েছে, তারা কখনোই এটা চাইবে যে আমাদের গভর্নমেন্টের সঙ্গে কোনো ডিসকাশনের দরকার নেই। তো প্রয়োজন আছে। তার মানে ডিসকাশন মানে এই নয় যে সরকারের কাছে আত্মসমর্পণ করে দেওয়া, কিন্তু সেই ডিসকাশনটা আমরা চালাচ্ছি কারণ আমাদের কেস জেতার প্রয়োজনে চালাচ্ছি। যদি এসএসসি বা গভর্নমেন্টের কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের কেস জেতানোর জন্য, কি তারা লিখছে রিভিউতে, কি তাদের ড্রাফটিং হচ্ছে, সেগুলো কি আমাদের নজরদারির প্রয়োজন নেই? আমাদের কি ডিসকাশনের প্রয়োজন নেই? তাহলে যখন আমরা ডিসকাশনে যাচ্ছি গভর্নমেন্টের কাছে, যখন আমরা শিক্ষামন্ত্রীর কাছে দেখা করতে যাচ্ছি, তখন আমাদেরকে বলে দেওয়া হচ্ছে আমরা নাকি গভর্নমেন্টের দালালি ভিত্তি করছি। তো গভর্নমেন্টের যদি দালালি ভিত্তি করছি এবং ইনডোর মিটিং, আপনারা জানেন আগের দিন যারা যারা ওই আলোচনায় ছিল এমন 2 জন ব্যক্তি ছিল যারা টোটালি আনকরা। একজন নদিয়ার বিদিশা ম্যাডাম, আপনারা তাকে নিশ্চয়ই আন্দোলনে দেখে থাকবেন, এবং আর একজন যাকে আপনারা আন্দোলনেও দেখেননি সেইভাবে, যিনি একদম প্রথম দিল্লি গিয়েছিলেন। আমরা মেদিনীপুর থেকে আমরা আজিজ আহমেদের নামটা ঘোষণা করেছিলাম, পরে জানা গেল আজিজ আহমেদ মাঝপথে আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়েছেন। সেই সময় তাৎক্ষণিক আমি হুমায়ুনকে বললাম ইমিডিয়েট ওর অল্টারনেট একজনকে ডাকো। ওরা দ্রুত আর একটা সেকেন্ড নাম ছিল, তাকে পাওয়া যায়নি। তারপরে যে কাকে পাওয়া যাবে, ওই সময় ওই যে ব্যক্তি আছে তাকেই মেদিনীপুরে আমাদের তাপসদা এবং আরেকজনের নাম ঘোষণা করা হলো যে তাকে ইমিডিয়েট ডেকে আনতে, যদিও নামটা নিয়ে অনেক সংকট ছিল। তো সামনে অসীমকে পাওয়া গিয়েছে, অসীমকে নিয়ে যাচ্ছে। অসীম কিন্তু জীবনে কোনোদিন আমাদের গ্রুপের কেউ নয়, যদিও অসীমের উচিত ছিল যে ওখান থেকে বেরিয়ে আসার পর গ্রুপে বলা যে কি ডিসকাশন হয়েছে। অসীমকে আমরা ফোন করে পাইনি, আমি ফোন করবো ওকে, কেন সে বলেনি। কোনো ক্লোজ ডোর হচ্ছে মানে ওখানে কোনো পীড়িতের গল্প করতে যাওয়া হয়নি, আমাদের চাকরি বাঁচানোর গল্প এবং গভর্নমেন্ট কি পদক্ষেপ নিচ্ছে
বা আমাদের কি দাবি আছে সেইগুলো বলার জন্য যাওয়া হয়েছিল, কোনো দালালি ভিত্তি করা যায়নি। যখন আমরা গভর্নমেন্টের সঙ্গে এই আলোচনা চালাচ্ছি আমাদের স্বার্থে, আমাদের জেতার স্বার্থে, তখন বাইরের একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে। তারা বলছে আমরা নাকি গভর্নমেন্টের দালালি করছি। আবার কসবা কাণ্ডে যখন আমরা মার খেলাম, 4টে কেস খেয়ে রেখে দিয়েছি, আগের দিন আচার্য সদনের ওখানেও তাই, প্রত্যেক দিন কেস খাচ্ছি, তখন আবার গভর্নমেন্ট বলছে তাহলে বিরোধীদের উস্কানিতে করছি। তার মানে এই যে উভয় সংকেটে পড়ে আমরা যে স্যান্ডউইচ হচ্ছি সেটাকেও দেখছেন না আপনারা। আমাদের নামে কেস লাগছে, সারাদিন এখানেই পড়ে থাকছি, কোনোভাবেই বাইরে যাচ্ছি না, বেরোতে পারছি না, এখানেই পড়ে থাকছি আমরা কয়েকজন, বাকি তো অনেকেই আছেন। তারা কি কখনো স্পটে এসে সত্যিটা জানতে চাইছেন কি চলছে না চলছে? জানতে চাইছেন না। কাকে কান নিয়ে গেল সেই কানে হাত না দিয়ে আপনারা কাকের পিছনে ছুটছেন, এমনকি অবিশ্বাস করছেন তাদেরকে যারা আপনাদের সঙ্গে এতদিন ধরে থাকছে এবং যাদের চাকরি, তাদেরও চাকরি গিয়েছে। তো তারপরেও এরকম যখন আমরা শুনি এবং এরকম শোনার পরেও যখন আমরা দেখি আমাদের যারা পিটিশনার তারা কোনো পাল্টা প্রতিবোধ করছে না, তখন আমাদের এই কাজের পথের একটা যে এনার্জি সেটা কোথাও না কোথাও নষ্ট হয়ে যায়। আমাদের বাড়ি থেকে যখন এগুলোকে দেখে তখন বলে এইসব কেন করতে যাচ্ছিস, ছেড়ে দে। সত্যি কথা বলতে গেলে এই লড়াইটা এখন আমার নিজস্ব চাকরি বাঁচানোর লড়াইয়ের কিছু নেই, আমার নিজের চাকরি বাঁচানোর লড়াই এখন নেই। আমরা কয়েকজনের একটা চ্যালেঞ্জে পরিণত হয়েছে এই কেসটাকে জেতার। সত্যি কথা বলছি, যদি এটা সুপ্রিম কোর্টের হাতে না থাকতো, কোনো নেতা মন্ত্রীর হাতে শুধু এককভাবে থাকতো, তাহলে আমি চ্যালেঞ্জ করছি যা কিছুই হয়ে যাক, ফাঁসির দড়ি পড়েও এইটাকে জোর করে জিতিয়ে নিয়ে আসতাম। কারো ক্ষমতাই ছিল না আটকানো, গলা টিপে ধরে চিনিয়ে নিয়ে আসতাম। এখানে একটা কোর্টের ম্যাটারও আছে, কোর্টের কাছে আমরা লিগালি যেতে হয়, শুধু উপকরণগুলো আমরা সংগ্রহ করতে পারি, গভর্নমেন্টকে চাপ দিয়ে কোর্ট কি চাইছে সেটাকে আমরা আদায় করতে পারি। সেই আদায় করার জিনিসগুলো আমাদেরকে জোগাড় করতে হচ্ছে। তো যখন আমরা এগুলো দেখছি তখন খারাপ লাগছে। আমরা দেখলাম, লক্ষ্য করলাম এগুলো কেন হচ্ছে, এবং আমরা দেখছি অন্যের লোক, অন্যের বাইরের কিছু লোক, তারা ঠিক করে দিচ্ছে আমাদের দাবি কি হবে, আমরা কোন দাবি নিয়ে গভর্নমেন্টের সাথে লড়াই করব। আরে ভাই, আমাদের লয়াররা কি বলছে, গভর্নমেন্টের কাছে আমাদের এখন এই মুহূর্তে কি চাওয়ার আছে? আচ্ছা, ওএমআর চাওয়ার আছে, লয়াররা বলুক। যোগ্যদের তালিকা চাওয়া আছে, গভর্নমেন্ট লয়াররা বলুক। সফট কপি চাওয়া আছে, লয়াররা বলুক। হার্ড কপি চাওয়া আছে, গভর্নমেন্ট আমাদের লয়াররা বলুক। আমরা গভর্নমেন্টের কাছে জোর করে আন্দোলন করে সেগুলো আদায় করব। কিন্তু আমরা দেখছি যে অবাঞ্ছিত কিছু মানুষ তাদের রাজনীতির প্রয়োজনে উস্কানিমূলক কিছু বিষয় বলছে, আর সেগুলো আমাদের পিটিশনাররা তাদের উপরে তাদের কথাটাকে তাদের মুখে সেট করে নিচ্ছে। রিভিউ পিটিশনে তো আমাদের জিততে হবে, আমরা তো জেতার জন্য করছি। প্রত্যেকটা পা তো সাবধানে রাখতে হচ্ছে আমাদের, যে কোন পথে আমরা বেরোবো। আজকে আমার যখন ইসারুলদার সাথে কথা হচ্ছিল, সেম কথা বললো। তাহলে যারা যারা আমাদের বিশেষজ্ঞ পরামর্শদাতা সবাই এক কথা বলছে, যারা আমাদের ভালো চায় তারা সবাই এক কথা বলছে। ১,৫০০-এর উপরে ফেক আইডি ক্রিয়েট করা হয়েছে শুধুমাত্র আমাদের বিরুদ্ধে ক্যাম্পেনিং করার জন্য। বিভিন্ন রাজনৈতিক গ্রুপ লেগে পড়েছে আমাদের বিরুদ্ধে ক্যাম্পেনিং করার জন্য। কেন না, তারা যেটা চাইছে, যেভাবে চাইছে, আমরা সেভাবে কেন করছি না? কেন আমরা এইভাবে আন্দোলনটাকে চালাচ্ছি, আমাদের মতো করে চালাচ্ছি? কেন আমরা লিগ্যাল ম্যাটারগুলো এইভাবে করে ভাবছি? লয়াররা যেটা বলছে আমাদের সেই পথে চলতে হবে, কারণ আমাদের কেস জেতাটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন বুঝতে পারছেন না যে অ্যান্টি ক্যাম্পেনিং চলছে? অ্যান্টি ক্যাম্পেনিং এর কারণটা কি? কারণটা এটাই যে আমরা নিজেদের মধ্যে ইউনাইটেড আছি, এক ডাকে 10,000 12,000 রাস্তায় নামছি। কার শখ হয়? গভর্নমেন্ট চায় না,
এই ঐক্যবদ্ধতাটা থাকুক। গভর্নমেন্ট চায় না এই ঐক্যবদ্ধ থাকি আমরা। যারা বিরোধী রাজনৈতিক দল তারাও কি চায় যে আমরা ঐক্যবদ্ধ থাকি? সবাই চাইছে একটা বিচ্ছিন্নতা জায়গা থেকে আমাদেরকে ভাবতে, সবাই চাইছে ভোট ব্যাংকের জায়গা থেকে ভাবতে, সবাই চাইছে ভোট সর্বস্ব রাজনীতির স্বার্থে আমাদেরকে বাজাতে। আমরা কি চাইছি? আমরা চাইছি আমাদের চাকরিটা। আসুন না, কারা সহযোগিতা করতে চাইবেন? আসুন আমরা এক হয়ে সেই সহযোগিতাটা করি। আমরা তো বারবার সমস্ত দলকে আহ্বান জানাচ্ছি, আসুন প্রত্যেকটা যারা যারা আমাদের পক্ষে কথা বলতে চাইছে, আসুন আমরা আপনাদের সঙ্গে বসে একটা ভালো প্ল্যান করি। কারা চাইছেন আমাদের ভালো, কারা আমাদের লিগালি একটা জায়গা তাকাতে পারবে, আসুন। অলওয়েজ ওয়েলকাম। মালা পরিয়ে বরণ করে বসাবো, ব্যক্তি দেখবো না, তার রাজনীতি দেখবো না। কিন্তু যদি আপনি আপনার রাজনীতির, অবশ্যই রাজনীতির প্রয়োজনে আসুন, কিন্তু যদি আপনি শুধুমাত্র নক্কারজনক ভোট সাব্যস্ত রাজনীতির জন্য আসেন, যে এদেরকে দিয়ে আর দুটো বিধানসভা নির্বাচন লড়িয়ে নেব, এদেরকে ইস্যু করে ঢাল করে, হ্যাঁ আমরা বিধানসভা নির্বাচনে আপনাদেরকে সর্বান্তকরণে মানসিকভাবে সহযোগিতা করবো, আপনাদেরকে সাধুবাদ জানাবো। আমাদের পথটা বলে দিন। আমাদের পক্ষে আপনি কতগুলো চিঠি চাপাটি করেছেন দেখি, কতগুলো লিগ্যাল অ্যাডভাইস দিয়েছেন দেখি, কে করেছেন? আমরা শুধু প্রেস বাইটের মধ্যে দেখছি কিছু জন বলছে এটা করতে হয়, এটা করুন, আর যখন স্পটে আমাদের যাচ্ছে মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয়, সম্মান করি ওনাকে, উনি আগের দিন বলেছেন, একবার বলছেন আমরা নকশাল, একবার বলেছেন এসিউসিয়ায়, একবার বলেছেন তৃণমূলের চামচা। আরে ভাই, একটা পক্ষ ট্যাগ লাগাও, তবে তো মানুষ বিশ্বাস করবে। উনি যখন আমরা যখন ভিতরে ছিলাম, ওনাকে আমাদের ছেলেরা তো বলেছিলেন, স্যার আপনি লিগালি কোনো একটা অ্যাডভাইস দিন, বলেছে লয়ারের কাছে চলে যাও। বলেছিল আপনি তো আমাদের এমপি স্যার, বিহারের এমপিরা লিখছে, রাহুল গান্ধী লিখছে, আপনি একটা চিঠি লিখুন। তখন বলেছেন আপনি, এই তুমি কোন দল করো বেয়াদব, এগুলো করা তো ঠিক নয় স্যার। আমরা তো ভালো কথাই বলেছি, আমাদেরকে কেন অন্য দলের তাগিয়ে দিচ্ছেন? 19,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী আছে, নিশ্চয়ই তারা কোনো না কোনো দলকে ভোট দেয়, তাদেরও একটা রাজনৈতিক ভালো লাগা আছে, কিন্তু তার মানে এই সংগঠনটা কোনো রাজনীতির উদ্দেশ্যে নয়, এটা চাকরি বাঁচানোর উদ্দেশ্যে। দয়া করে স্যার আমাদেরকে সহযোগিতা করুন। আমরা মার খাচ্ছি, আরো মার খাবো আগামী দিনে আমরা জানি, আরো কত রকমের কেস লাগবে আমরা জানি, কিন্তু চাকরিটাই যদি আমাদের না থাকে, তাহলে এই কেস খাওয়া, এই সব কিছু কি মানে হয়? এর কিছু যায় আসে না আমাদের কাছে। তাই দয়া করে আসুন, কি কি পজিটিভ আমাদের জন্য দিতে পারেন আমরা দিই। তো এত আমাদের সম্পর্কে ন্যারেটিভ তৈরি করছেন, নানান দিক থেকে তাগিয়ে দিচ্ছেন, তো কেন এটা করছেন? আমাদেরকে আলাদা করে দেওয়ার জন্য? আমরা আমাদের যারা পিটিশনার আছেন বা আমাদের যারা মানসিক বা শারীরিকভাবে সমর্থক আছেন, সকলকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকুন। আর এই সপ্তাহের মধ্যে থেকে আমরা আমাদের যে লিগালি যে কাজগুলো করার, পিটিশনারের কাজগুলো আমরা আপনাদের জেলা ভিত্তিক করার চেষ্টা করব। আর যে কর্মসূচিগুলো আমরা ঘোষণা করেছি, খুব সাইন্টিফিক ওয়েতে ভাববেন। যারা বিভিন্ন আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে, যারা এইসব লড়াই আন্দোলনগুলো বোঝে, তাদেরকে সূচিটা একবার দেখাবেন, দিয়ে জিজ্ঞাসা করবেন এই সূচিটা ঠিক আছে কিনা, কোন পদক্ষেপে কোন দিক দিয়ে আমরা এগোতে চাইছি, তারা দেখবেন আপনাদেরকে ব্যাখ্যা করে দেবে। আর ওয়াই চ্যানেলে আসুন, এখানে তো ধারাবাহিক একটা অবস্থান চলছে, স্থায়ী অবস্থান চলছে, সেই অবস্থানের জায়গা থেকে আমরা আসুন, অনেক কিছু ডিসকাশন করি, সেইগুলো একটা পজিটিভ ভাবুন। আমাদের অনেক গ্রাউন্ড আছে রিভিউতে, হেরে যাওয়ার মতো রিভিউ নেই। আমরা আশাবাদী ভীষণভাবে। মেন কেস থেকে হেরেছি, সত্যি খুব কষ্ট, কিন্তু হারার কথা কি ছিল? কোন জায়গাটা আমাদের অপূর্ণতার জায়গা ছিল, যে কোন তথ্যটা আমরা কোর্টকে দিতে পারিনি? ভিডিওগুলো দেখুন না, শান্ত মস্তিষ্কে ভাবুন না, তাহলে বুঝতে পারবেন। তাই রিভিউতে আমরা এক চুল ফাঁকা রাখতে চাইছি না। একজন হাইকোর্টের
যে এতগুলো লয়ার বড় সিনিয়র অ্যাডভোকেটের সঙ্গে আলোচনা করে ড্রাফট রেডি হচ্ছে এবং অনেকগুলো লয়ারকে বিভিন্নভাবে টাই আপ করা হচ্ছে। কিছু লিগাল ম্যাটার্স আছে, সেগুলো গ্রুপগুলোতে বলবো, কিন্তু শুধু একটা কথাই বলবো, যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শুধু নয়, বৈধভাবে নিযুক্ত, সেই বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মী বন্ধুরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আছি। আগামীকাল আমাদের একটা বাস দিল্লির যন্তর মন্ত্রের উদ্দেশ্যে যাচ্ছে, সেখানে গিয়েও লড়াই হবে। যে যে রাজ্যের উপর দিয়ে যাবে তারা সেখানে লিফলেট বিলি করতে করতে যাবে। আরও কিছু হিডেন কর্মসূচি আছে, যেগুলো হিডেন রাখলাম, আপনারা জেনে যাবেন। আপনারা আলোচনা করুন গ্রুপে গ্রুপে, যত রকমভাবে গ্রুপিংয়ের চেষ্টা হবে তত রকমভাবে আমরা দুর্বল হব। আমাদের আন্দোলনটা ঐক্যবদ্ধ থাকুক, শক্তিশালী থাকুক, এইটুকু কামনা করি। আপনারা আসুন। আর অনেকে যে কথাগুলো বলছেন, সেই কথাগুলো যতই বলুন, আমাদের শেষ বিচারে চাকরিটা ফিরতে হবে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা ভাববেন। সকলকে আহ্বান জানাই, ঐক্যবদ্ধভাবে আন্দোলনের দিকে এগিয়ে আসুন।